নমস্কার, সংসরতি ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার এই বিশেষ প্রতিবেদন সেটি হলো লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। 19 এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোট এবং এই প্রথম দফার ভোটের মধ্যে দিয়েই আমাদের গোটা ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। তাই এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি 10 বছর সরকার চালালো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এবারে ভারত সরকার নির্বাচন করার ভোট, মানে আগামী 5 বছর ভারতবর্ষ কারা শাসন করবে। এবার এইবারের নির্বাচনে বিশেষ করে যে দুটো ইস্যু মূলত সবাই আলোচনা করছে, সেটা একটা হচ্ছে ইলেকটোরাল বন্ড আর একটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে সিএএ। কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পরে প্রচুর সেসব নিয়ে আলোচনা হলো, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হলো। আচ্ছা, তাহলে ওই সোনাম ওয়াংচুক ভদ্রলোক, পরিবেশ কর্মী, ম্যাগসাইসেই পুরস্কার প্রাপ্ত, তিনি লাদাখের পরিবেশ বাঁচানোর আবেদন জানিয়ে, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে 21 দিন ওই ঠান্ডার মধ্যে রাস্তায় শুয়ে রইলেন, অনশন করলেন। এইসব প্রশ্ন কোনো মিডিয়া হাউসে আপনি দেখতে পাবেন না। আর আমাদের রাজ্যে কোট প্যান্ট টাই পরে বসে যাচ্ছে এক ভদ্রলোক ঘণ্টাখানেক। এবং অতি সাম্প্রতিককালে আরেকটা অনুষ্ঠান চালু হয়েছে, 7টায় বাংলা। এবারে দারুণ, সত্যি যথাযথ, এবিপি আনন্দকে ধন্যবাদ। সত্যিই সন্ধে 7টা বাজলে বাংলায় মজে যায়। এই বাংলার টাকাতেই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী সব হচ্ছে। জয় বাংলা। এবার দেখবেন, লক্ষ্য করে, এবারে বিজেপি একটা স্লোগান দিয়েছে, ফির একবার মোদি সরকার। এই কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আপনি যদি এমনি সাধারণভাবে কথাটা বলেন, ফির একবার মোদি সরকার, মানে আবার একবার মোদির সরকার, কিন্তু এই একই বাক্যটাকে যদি একটু অন্যভাবে বলেন, সেটা কি না, ফির একবার মোদি সরকার, মানে আর একবার হলেই আর আপনাদের কাছে বলবো না যে আবার মোদি সরকারকে আনুন। এই ফির একবার, এই কথাটা বারবার করে কেন বলছেন মোদি? লক্ষ্য করে দেখবেন, নরেন্দ্র মোদি কিন্তু একটা কথা চালু করেছিলেন ক্ষমতায় আসার পরেই, কংগ্রেস মুক্ত ভারত। কংগ্রেস হচ্ছে প্রধান ভারতবর্ষের জাতীয় স্তরের একটা বিরোধী রাজনৈতিক দল বিজেপির। তিনি বলছেন কংগ্রেস মুক্ত ভারত, আর তার সঙ্গেই সাযুজ্য রেখে তিনি এই কথাটা বলেছেন, ফির একবার মোদি সরকার। কারণ আর একবার যদি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর টানা 15 বছর প্রধানমন্ত্রী থাকার রেকর্ডকে তিনি স্পর্শ করে ফেলতে পারবেন। এইবারে এই বিজেপির বিকল্প হিসেবে গোটা ভারতবর্ষে একটা ইন্ডি জোট, নাকি ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, নাকি এরকম একটা নাম ইন্ডিয়া জোটের। তাতে কংগ্রেস আছে, আরও বিভিন্ন পাঁচমিশেলি দলের জোট, বিভিন্ন দল আছে। অ্যাকচুয়ালি খুব ভালো করে ভেবে দেখবেন যে এক মঞ্চে বসে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে, কিন্তু বাস্তবে এই জোটটা সেভাবে দানা বাঁধেনি, দানা বাঁধেও না। নির্বাচনের আগে যদি হঠাৎ করে সবাই, অনেকগুলো পরস্পর বিপরীত মতাবলম্বী দল একটা নির্দিষ্ট কোনো দলকে হারানোর জন্য একজোট হয়, সেটা খুব একটা সেরম দানা বাঁধেও নি। কারণ রাজ্য স্তরে যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান, এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই ইন্ডিয়া জোটে আছে, কিন্তু এখানে তৃণমূল একাই 42টা আসনে লড়ছে। তাদের সরাসরি লড়াই এখানে সিপিএমের সঙ্গে, কংগ্রেসের সঙ্গেও কিছুটা। আপনি কেরালায় চলে যান,
কেরালায় সেখানে শাসক দল এলডিএফ, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। সেখানে দাঁড়িয়েছেন, কেরালা থেকে নির্বাচনে লড়ছেন কে? রাহুল গান্ধী। উনি ওয়ায়ানাডের সাংসদ। ওয়ায়ানাডে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ওয়ায়ানাডে রাহুল গান্ধী কার বিরুদ্ধে লড়ছেন জানেন? রাহুল গান্ধীর প্রতিপক্ষটাকে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই সিপিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। ভিএস অচ্যুতানন্দন আগে কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন, এখন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পিনারাই বিজয়ন দিন রাত কংগ্রেসের বাপান্ত করে যাচ্ছেন এই জন্যে যে এটা কংগ্রেস কি করলো, এতে করে গোটা ভারতবর্ষের বুকে ইন্ডিয়া জোট সম্পর্কে মানুষের কাছে কি বার্তা যাবে। তো যাই হোক, এইরম ডামাডোল চলছে। এইবারে আমরা এই যে সমস্ত খবরাখবরগুলো পাচ্ছি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিসগুলো বিবেচনার মধ্যে রাখি, সেগুলো হচ্ছে দেশ তথা রাজ্যের মিডিয়াগুলোর দিকে তাকান, সব কেনা গোলাম। আপনি যদি জাতীয় স্তরের মিডিয়াগুলোর দিকে দেখেন, তারা হচ্ছে গদি মিডিয়া, আর যদি আমাদের রাজ্যের মিডিয়াগুলোর দিকে দেখেন, তারা হচ্ছে দিদি মিডিয়া। এই গদি মিডিয়া কথাটা এসেছে ইংরাজি এমবেডেড মিডিয়া কথাটা থেকে। এটার বাংলাটা করেছেন, মানে হিন্দিটা করেছেন অ্যাকচুয়ালি এনডিটিভির রবিশ কুমার। যদিও এখন উনি আর এনডিটিভিতে নেই, এখন ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, রবিশ কুমার অফিসিয়াল, আপনারা দেখতে পারেন। তো এই যে সমস্ত টিভি চ্যানেলগুলো, কি জাতীয় স্তরের কি রাজ্য স্তরের, কি আপনারা সাধারণ সকাল থেকে চালিয়ে দেখুন কি হয়, শুধু খেউর কীর্তন। এই কে কাকে গালাগালি দিল, কে কার চুল টেনে দিয়েছে, কে কাকে কি বলে অপমান করেছে, শুধু এই সমস্ত খেউর কীর্তন। আপনি আমাদের রাজ্যের টিভি চ্যানেলগুলোর দিকে দেখুন, সন্ধ্যে থেকে সব কোট প্যান্ট টাই পরে বসে পড়লো এয়ার কন্ডিশন ঘরে। সেখানে আপনারা কি দেখছেন, যে তৃণমূলের প্রার্থী বিষ্ণুপুরের সুজাতা খাঁ সেলুনে ঢুকে কার চুল কেটে দিয়েছে। এই দেখছেন লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী, তিনি কার বাড়িতে গিয়ে একটু মাছ ভেজে দিয়ে চলে এসেছেন। রচনা ব্যানার্জি হঠাৎ ঘুগনি খেতে খেতে ধোঁয়া দেখতে পেয়েছেন, যেদিকেই তাকাচ্ছেন শুধু ধোঁয়া আর ধোঁয়া। যাই হোক, ওদিকে শ্রীরামপুরে কি হচ্ছে না, কল্যাণ ব্যানার্জি শ্বশুর আর তার প্রাক্তন জামাই পরস্পরের বিরুদ্ধে লড়ছেন, একজন বিজেপি একজন তৃণমূল। বিষ্ণুপুরে আবার স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, স্বামী আর তার পরিত্যক্তা স্ত্রী, এস্ট্রেঞ্জড ওয়াইফ সুজাতা খাঁ আর ওপাশে সৌমিত্র খাঁ। কি আশ্চর্য, দুজনে একসঙ্গে তৃণমূল করেছেন, দুজনে একসঙ্গে বিজেপি করেছেন, আবার এখন একজন বিজেপি একজন তৃণমূল। এই হচ্ছে পরিস্থিতি। এবার দেখবেন এই কিছুদিন পর থেকে আবার শুরু হবে, এবিপি আনন্দ শুরু করবে। এই নেতারা সব রোদে রোদে ঘুরে ঘুরে প্রচার করে কে কী খাচ্ছেন। মনে আছে তো সেই অনুব্রত মণ্ডল প্রচারের ফাঁকে আমরা একবার দেখে নেব, অনুব্রত মণ্ডল খাচ্ছেন আজকে খড়কে বাটা দিয়ে ঝোল আর নিম বেগুন ভাজা। এত দেখানোর পরে অনুব্রত মণ্ডল এখন তিহারের ভাত খাচ্ছে, তিহারের জেলে বসে। যা আগেবার শুনতে পাবেন, এরকম বহু খবরও দেখতে পাবেন। এই তো কালকেই দেখছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার করতে গিয়ে কার বাড়িতে পোস্তর বড়া আর ডাল দিয়ে ভাত খেয়েছেন, সেইটা নিয়ে আধ ঘন্টা হয়ে গেল। এই সমস্ত জিনিস চলছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষের কথা কোনো চ্যানেলে নেই। প্রতিদিনকার আপনার যে জীবনের সমস্যা, জীবন যন্ত্রণা, নিত্যদিন যেগুলো আপনি ভোগ করেন, সেগুলোর সেই সমস্ত সমস্যা সমাধানের কোনো উপায় নিয়ে কোনো টিভি চ্যানেলে কোনো আলোচনা হচ্ছে না। যেমন ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধন আইন। সাধারণ বুদ্ধি প্রয়োগ করে এবার বিবেচনা করুন, নাগরিকত্ব সংশোধন আইন মানে একটা আইন অলরেডি ছিল দেশে, নাগরিকত্বর আইন, সেটাকে সংশোধন করা হয়েছে। সংশোধন করে কি বলা হয়েছে না, পাকিস্তান, বাংলাদেশ আর হচ্ছে আফগানিস্তান, এই তিনটে দেশ থেকে অমুসলিম কোনো মানুষ যদি ভারতবর্ষে এসে থাকেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে তারা নাগরিকত্বের আবেদন করতে পারেন। আচ্ছা বাদ দিন, ওই সব লোকের কথা বাদ দিন, আমি তো এই দেশেই জন্মেছি, এই দেশেই হিন্দু যারা। আচ্ছা, আপনার যদি পাসপোর্ট না থাকে, এমন কোনো কাগজ দেখাতে পারবেন যেটা আপনার নাগরিকত্বের প্রমাণ? আপনার ভোটার কার্ড আপনার ভোট দেওয়ার পরিচয়পত্রের প্রমাণ, আপনার রেশন কার্ড আপনি খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবেন সস্তা দামে বা বিনা পয়সায়, ওটা তার জন্যে। আপনার প্যান কার্ডটা আপনার ট্যাক্সের জন্যে। আপনার আধার কার্ড
যেটাকে এখন সবাই খুব গুরুত্ব দিচ্ছে। এখন দেখবেন নতুন আধার কার্ড প্রিন্ট করে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে যে কোনো সাইবার কাফেতে গিয়ে আপনার আধার কার্ডের একটা নতুন প্রিন্ট আউট বার করুন, দেখবেন তাতে নিচে বড় বড় করে লেখা আছে আধার আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, এমনকি জন্মতিথিরও নয়। তাহলে আধারটা কি? আধারটা হলো আপনি যে আপনি, এটা তার পরিচয়। তার মানে ভারতবর্ষের 90% মানুষের কাছে, যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান কোনো দেশ থেকে আসেননি, মুসলিমও নন, তাদের কাছে এমন কোনো কাগজপত্র নেই যেটা দিয়ে তিনি নিজের ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। তাহলে এইটা একটা পার্লামেন্টে পাস হয়ে গেল, এই আইন গোটা দেশে লাগুও হয়ে গেছে। এবার এইটার বিরোধিতা, এই আইনের বিরোধিতাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করছেন, কিভাবে করা উচিত ছিল? এই আইনের খসড়াটাতে কি আছে, এই আইনটাতে কি আছে, কিভাবে এটা আপনার ক্ষতি করবে, এগুলো মানুষকে তো বুঝিয়ে বুঝিয়ে বলার দরকার ছিল। তার বদলে উনি কি করছেন? ক্যা ছি ছি, ক্যা ছি ছি, এইটা হচ্ছে তার প্রতিবাদ করার পদ্ধতি। এইভাবে পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইনের বিরোধিতা করা যায়? অথচ বিরোধিতা করার মতো প্রচুর উপাদান এই আইনটাতে আছে। এটা একটা অপ্রয়োজনীয় আইন, এটা এখন করার কোনো প্রয়োজনই নেই। তারপরে ধরুন সাধারণ মানুষ যেগুলো জানতে চাইছে, যে এই যে ইডি, সিবিআই, সারদা, নারদা, এত যে তদন্ত, সেই সিপিএমের আমল থেকে তদন্ত শুরু হয়েছে। নেতায়ের গণহত্যা, নন্দীগ্রামের গণহত্যা, সিঙ্গুরের তাপসী মালিকের গণহত্যা, তদন্তের পর তদন্ত চলে যাচ্ছে অনন্তকাল ধরে, আলোকবর্ষের পর আলোকবর্ষ ধরে। কোনো তদন্তের কোনো রেজাল্ট নেই, কোনো তদন্তের। মানুষ তো এইগুলো জানতে চায়। মানুষ তদন্তের কি ফল হচ্ছে সেটার থেকেও মানুষের জানা জরুরি। মানুষের যা গেছে, মানুষ কি সেটা পাবে? এই যে চিটফান্ডের তদন্ত হচ্ছে সারদার, যারা টাকা রেখেছিল তারা জানতে চায় তারা কি টাকা ফেরত পাবে। এই যে শিক্ষক নিয়োগ নিয়ে তদন্ত হচ্ছে, জানতে চাইছে যারা যোগ্য প্রার্থী, যারা চাকরি পায়নি, যে অযোগ্য লোকগুলোর চাকরি গিয়ে কি সেই জায়গায় আমরা যোগ্য লোকেরা সেই চাকরি পাবো? এর উত্তর কে দেবে? কোনো চ্যানেলে এই নিয়ে আলোচনা আপনি পাবেন না। রুটি রুজি বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই যে মৌলিক বিষয়, যেগুলো হচ্ছে আসল রাজনৈতিক বিষয়, যেগুলো নিয়ে সমস্ত রাজনৈতিক দলের খুব সিরিয়াসলি আলোচনা করা উচিত, সেগুলো নিয়ে তারাও আলোচনা করছে না, আর কোনো মিডিয়াতেও আপনি আলোচনা পাবেন না। আমি ধরুন আরেকজনের উদাহরণ দিচ্ছি, খুব তার নাম ডাক হয়েছিল, খুব মিডিয়ায় ফাটলো তার নাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি শপথে থাকাকালীন এমন কিছু কিছু রায় দিয়েছিলেন যেগুলো জনমনে প্রভাব ফেলেছিল, এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে আদালত হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যার ওপরে শেষ ভরসাটুকু রাখা যায়। যাই হোক, তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে এলেন। তিনি বিজেপির প্রার্থী হয়েছেন তমলুক লোকসভা আসন। ভদ্রলোক, লেখাপড়া জানা লোকেরা যদি রাজনীতিতে আসে, রাজনীতি কলুষমুক্ত হবে। রাজনীতিটা ভদ্রলোকেরই জিনিস, যদিও এখন খুব দুর্ভাগ্যজনকভাবে চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ এরা রাজনীতি করে। ভদ্রলোকে আর রাজনীতি করছে না, ভদ্রলোককে তো এগিয়ে আসতে হবে, তিনি এসেছেন। আচ্ছা, তিনি রাজনীতির ময়দানে নেমে যতগুলো ছোটোখাটো, ছোট বড়, মেজো সেজো যতগুলো জনসভায় বক্তৃতা দিয়েছেন, কোনো রাজনৈতিক কথা আপনারা তার কাছ থেকে শুনেছেন? আমি কেউটে, আমি চন্দ্রবড়াও হতে পারি। তিনি কি হারপেটোলজিস্ট নাকি? হারপেটোলজিস্ট মানে হচ্ছে যারা সাপ নিয়ে বিশেষজ্ঞ। আচ্ছা, সত্যিই যদি তার সাপ নিয়ে এত চিন্তা থাকে, তিনি এই খোঁজগুলো তো নিতে পারতেন যে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর কত মানুষ সাপের কামড়ে মারা যায়। তিনি জানেন? এর হিসেব ওনার কাছে আছে? উনি কি জানেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতালগুলোতে এভিএস বা অ্যান্টিভেনাম সিরাম বা সাপের কামড়ানোর যে ওষুধ, টিকা, সেটা আছে কি না? উনি খোঁজ নিয়ে দেখেছেন? উনি জানেন যে প্রত্যেক বছর বর্ষার পরে বা বর্ষাকালে কত মানুষ সাপের কামড়ে পশ্চিমবঙ্গে মারা যায়? এটা নিয়ে তো উনি বলতে পারতেন। সেটা না করে উনি ব্যঙ্গ বিদ্রূপের মধ্যে সময় কাটিয়ে দিচ্ছেন। তার থেকেও বড় কথা, ওনার পূর্বাশ্রমে উনি যে ব্যবস্থার মধ্যে ছিলেন, বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, মামলার পাহাড়, জেলা স্তরের কোর্ট, মহকুমা স্তরের আদালতগুলোর কি অবস্থা, এই নিয়ে তিনি যদি সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় যান, তিনি কি বলবেন? এই সব নিয়ে তো মানুষের কাছে বলতে পারতেন। তা না বলে উনি
প্রত্যেকটি জনসভায় রুটিন করে একই কথা চর্বিত চর্বণ করে যাচ্ছেন, একই কথা উড়ে যাচ্ছেন, আমি কেউটে, আমি চন্দ্রবড়া হতে পারি, অমুক তমুক অবান্তর অপ্রাসঙ্গিক ফালতু কথায় সময় নষ্ট করছেন। এবারে সত্যি কথা, আপনারা যদি খুব নিরপেক্ষভাবে বিচার করে দেখেন, আশার একটু আলো দেখিয়েছিল এই তৃণমূল বিজেপি বাইনারির মধ্যে, সেটা হচ্ছে বামেরা, যারা সত্যি এমন বিষয়গুলো নিয়ে কথা বলছে, মানুষের সামনে যাচ্ছে, যেগুলো আশু রাজনৈতিক বিষয়। কিন্তু সেই আশার আলোটা জোগানোর পরেও মাঝপথে কি আমরা দেখলাম? মাঝপথে দেখলাম তাদের নিজেদেরই মাথার ঠিক নেই। প্রথম কথা, তারা কনস্টিপেটেড রোগীর মতো, কোষ্ঠবদ্ধতায় যারা ভোগেন তাদের মতো প্রার্থী তালিকা প্রকাশ করলেন। 2, 3, 4, 5টা এরমভাবে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। এবং কি অদ্ভুত যুক্তি না, 7 দফায় তো ভোট, তো 7 দফায় অনেক সময় আছে হাতে, ওই জন্য আমরা আস্তে আস্তে প্রার্থী তালিকা ঘোষণা করছি। আর পরীক্ষার আগের দিন পড়লে পাশ করবেন কি করে? তার জন্য তো প্রস্তুতি লাগে। এত সস্তার? আপনাদের তো দীর্ঘ রাজনৈতিক জীবনে, আপনাদের তো প্রচুর নির্বাচনে লড়ার অভিজ্ঞতা আছে, তা আপনাদের মুখে তো এইসব কথা মানায় না। এবং ঘোষণার ক্ষেত্রেও শ্রেণী বৈষম্য কীরম? একই জেলায় হয়তো 2টি লোকসভা আসন, একটা আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেল, আর একটা বাকি রয়ে গেল। তাহলে ওই আসনটায় যে পরবর্তীকালে যার নামটা ঘোষণা হবে সে তো কম সময় পাচ্ছে, একই দিনে যদি ভোট হয়। তাহলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিজের দলের মধ্যেও আপনারা শ্রেণী বৈষম্য করলেন। বামফ্রন্টের মধ্যেকার ঐক্য, সেটা নিয়ে একটা গণ্ডগোল। কংগ্রেসকে কটা আসন ছাড়া হবে, অমুক হবে তমুক হবে, আইএসএফের সঙ্গে আপনারা জোট করতে গিয়ে বেকার সময়টা নষ্ট হলো। ডায়মন্ড হারবারে এতদিন প্রতিকূরকে দাঁড় করিয়ে দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফর্মিডেবল ক্যান্ডিডেট, প্রতিকূর অনেক বেশি সময় পেত প্রচার করার, অনেক বেশি সময় পেত। কে না, নওশাদ বলেছিল আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, পর্বত মুশিক প্রসব করলো, বাঘ 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 বাঘ, হঠাৎ দেখা গেল মুশিকো ভব পুনর্মুশিকো ভব। নওশাদ চলে এলো ময়দান ছেড়ে, রণছোড় দাস বাবাজি প্রথমে বলেছিলেন আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে একবারে অভিষেককে আমি কালীঘাটে পাঠিয়ে দেবো, বিরাট বিরাট বোমবাস্টিং আওয়াজ মেরে চায়ের কাপে তুফান তুলে টিভির আলোচনাগুলো ঘন্টার পর ঘন্টা ডায়মন্ডে টক্কর দেবেন নওশাদ। সব কিছুতে জল ঢেলে দেওয়া হলো। আরেকটা হলো সব থেকে যেটা দুঃখের, সে ব্যাপারটা কি? দুঃখের হলো যে বামফ্রন্ট তো নিজের শক্তিতে নিজে লড়তে পারত, আরও তো বৃহত্তর বাম ঐক্যের দিকে যেতে পারত। সিপিআইএমএল ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য, যথেষ্ট পণ্ডিত লোক। এসইউসিআই ছিল, অলীক চক্রবর্তীকে আপনাদের মনে আছে? ভাঙড়ে কিভাবে ওই জমি হাঙড়দের বিরুদ্ধে তিনি মানুষকে সংগঠিত করে লড়াই আন্দোলন গড়ে তুলেছিলেন অলীক চক্রবর্তী। সমস্ত বামপন্থী লোক মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। এদের সঙ্গে আলোচনা করতে পারতেন তো না, চলে গেলেন কার সঙ্গে? কংগ্রেসের সাথে। কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রাজীব গান্ধীকে ক্ষমতা থেকে হটানোর জন্য ভিপি সিংয়ের হাত ধরেছিলেন। এমনকি ব্রিগেডে অটল বিহারী বাজপেয়ীর উপস্থিতিতে জ্যোতিবাবু একসাথে ব্রিগেডে সভা করেছেন। হ্যাঁ, প্রশ্ন, তখন তো বিজেপি ছিল না, তখন জনসংঘ ছিল না, কি ছিল, এইসব একটা বুঝিয়ে দেয়। আরে লোকটা তো অটল বিহারী বাজপেয়ী, লোকটা তো বিজেপির হয়ে প্রধানমন্ত্রী হয়েছিল, সেই লোকটার মন্ত্রিসভায় তো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হয়েছে। তো এইসব তো ইতিহাস, এগুলোকে তো মিথ্যে প্রমাণ করা যাবে না। কে আপনাদের জোট করতে বলেছে? কংগ্রেসের সঙ্গে আপনারা জোট করতে চলে গেলেন বৃহত্তর বাম ঐক্যের দিকে না গিয়ে। আচ্ছা, বামেদের সঙ্গে দক্ষিণপন্থী দলগুলোর তো একটা তফাৎ থাকবে। বামপন্থী দল মানে তো বিপ্লবী দল, তার কাজ হচ্ছে খেটে খাওয়া মানুষ, একদম সমাজের প্রান্তিক অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সংগঠিত করা। তা আপনারা মনে করেন কংগ্রেসের মতো একটা পুঁজিপতিদের বুর্জোয়াদের দল তারা এই কাজে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে? এটা হতে পারে? আর না হলে বলুন ওসব বামপন্থী কমিউনিস্ট ওসব কিছু নয়। আর 5টা যে দল আছে ভারতবর্ষে, সেই রকম দলের মতোই আমরাও একটা দল। আমরাও নির্বাচনে কয়েকটা সিট পেলে, একটু ভোট পেলে আমরা সন্তুষ্ট। মানুষ জোট কেন করে? নির্বাচনের আগে এই কংগ্রেসের হাত ধরা, এর হাত ধরা, তার হাত ধরা, এই জোট মানুষ কেন করে?
নিজে একা আমার মুরদ নেই, এসো তোমার হাত ধরে একসঙ্গে লড়ি। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখা উচিত, আপনারা কে বালানের নাম শুনেছেন? সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, কেরালার নেতা। তিনি অতি সম্প্রতি একটা ব্যাপারে সিপিআইএমের কর্মী, সমর্থক এবং পার্টি নেতৃত্বকে চেতাবনী দিয়েছেন। সেটা কি? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এবারের লোকসভা নির্বাচনে একটা নির্দিষ্ট শতাংশের ভোট যদি সিপিআইএম না পায় বা তাদের কোনো জনপ্রতিনিধি যদি নির্বাচিত হতে না পারে সাংসদ হিসেবে, তাহলে সিপিআইএমের দীর্ঘদিনের যে কাস্তে হাতুড়ি তাড়া, এই নির্বাচনী প্রতীক চিহ্ন, এটা আর থাকবে না। তার বদলে কি হয়ে যাবে জানেন? প্যাঙ্গোলিন, প্রায় বিলুপ্ত প্রায় একটি প্রাণীর মতোই প্রতীক পাবে বিলুপ্তির পথে চলে যেতে থাকা সিপিআইএম। বামফ্রন্ট কিন্তু তা নয়। বামফ্রন্ট কিন্তু ভোটের আগে টুক করে গড়ে ওঠা কোনো নির্বাচনী জোট নয়। দীর্ঘদিনের লড়াই, আন্দোলন, সংগ্রাম একসাথে ঐক্যবদ্ধভাবে করার পরে তবে বামফ্রন্ট তৈরি হয়েছে, এবং তৈরি হয়েছে বলেই আজকে 47 বছর টিকে আছে। কেন? 2016 সালে তো কংগ্রেসের সঙ্গে আপনারা লড়েছিলেন, তারপরে কি হলো? তারপরে জোট হলো না কেন? 2019-এর লোকসভায় জোট হলো না কেন? 2021-এর বিধানসভায় জোট হলো না কেন? নওশাদ সিদ্দিকী তো এখনও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলেন। তা সেই সংযুক্ত মোর্চা আপনাদের আর আছে? আবার ঠিক নির্বাচনের আগে একটু দুটো কটা ভোট পাওয়ার জন্য আপনারা চলে গেলেন। নির্বাচন ভিত্তিক দল হয়ে পড়ছেন আপনারা, আর মুখে বিপ্লবী বিপ্লবী, এই কালকেই সর্বহারা একনায়কতন্ত্র হয়ে যাবে, ডিকটেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট হয়ে যাবে, এইসব হয়ে যাবে। মাও জেদুংয়ের সেই কথাটাও আপনারা মাথায় রাখবেন। সদর দপ্তরে কামান দাগো, ওই মুজফ্ফর আহমেদ ভবনে বসে বসে ঠান্ডা ঘরে ওপর থেকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে, আর নিচুতলার হাজার হাজার যারা দীর্ঘদিনের সিপিএম সমর্থক কর্মী, তাদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলে ওখান থেকে আপনারা সিদ্ধান্ত চাপিয়ে দেবেন। অদিত চৌধুরীর সঙ্গে মোহাম্মদ সেলিমের ফোনে ফোনে কথা হয়ে একটা জোট হয়ে যাবে। কোনো যৌথ সাংবাদিক বৈঠক হবে না, কোনো যৌথ সাংবাদিক সম্মেলন করবেন না আপনারা, একসাথে প্রার্থী তালিকা ঘোষণা হবে না। আবার কিসের জোট? আবার বলছেন আসন সমঝোতা। কে আপনাদের বলেছে আসন সমঝোতা করতে? তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের ওপর রাগটা এই জন্যেই, কারণ আপনাদের থেকে প্রত্যাশাটা অনেক বেশি। ভালো ভালো প্রার্থী দাঁড়িয়েছে সত্যি, ডক্টর সুজন চক্রবর্তী, এখানে সৃজন, ওখানে দীপশিতা, এখানে সায়ন, ওখানে সব্যসাচী আমাদের হাওড়ায়। এরা যদি সত্যিই সংসদ অবধি পৌঁছতে পারে তাহলে সংসদ সমৃদ্ধ হবে। অন্তত সমৃদ্ধ না হোক, বলবো যে ওই এলাকার মানুষের কণ্ঠস্বর সোচ্চারে প্রতিধ্বনিত হবে ওই নতুন পার্লামেন্ট ভবনে। এটা একদম হলফ করে বলে দেয়া যায়। এবারে আসি আমাদের এই ছাগলের 3 নম্বর বাচ্চা। আমি যে কেন্দ্রের ভোটার, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে, কোনো খবর আপনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র নিয়ে খবরের কাগজে বলুন, টিভিতে বলুন, কোনো দিন কোথাও পাবেন না। সেই 52-57 সালে এখানকার কংগ্রেসের এমপি ছিল, তারপর একবার কি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক না এরকম একটা কোন দলের একবার এমপি ছিল, তারপরে তো দীর্ঘ বছর সিপিআইএমের এখানে এমপি শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য ছিলেন, তারপরে দীর্ঘ বছর 6 বার না 7 বারের সাংসদ ছিলেন হান্নান মোল্লা। 2009 সালে প্রথম তিনি হেরে গেলেন সুলতান আহমেদের কাছে, তারপর সুলতান আহমেদ 2009 থেকে 14, আবার 14 সালেও সুলতান আহমেদ দাঁড়ালেন, তখন তার বিরুদ্ধে দাঁড়ালেন হচ্ছে সাবির উদ্দিন মোল্লা সিপিএমের, হেরে গেল। সুলতান আহমেদ আবার এমপি হলেন, তারপরে হঠাৎ তিনি মারা গেলেন, উপনির্বাচন হলো, উপনির্বাচনে তার স্ত্রীকে দাঁড় করালো তৃণমূল, সাজদা আহমেদ। উপনির্বাচনেও বোধহয় সাজদা আহমেদের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী ছিল সাবির উদ্দিন মোল্লা, হেরে গেল। তারপরে আবার 2019-এর লোকসভা নির্বাচনে কোত্থেকে একটা জোগাড় করে আনা হলো ডক্টর মাকসুদা খাতুন, খুব শিক্ষিতা মহিলা, অধ্যাপিকা নাকি। কিন্তু মুশকিলটা হচ্ছে এনারা একবার হেরে গেলে আর সেই এলাকায় পা দেন না। এইভাবে বামপন্থী রাজনীতি চলে কোথায়? আর এই সিটটা আপনাদের কে মাথার দিব্যি দিয়েছে? কংগ্রেসকে ছেড়ে দিলেন যে এই সিটটা, কার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলেন? আজহার মল্লিক না কে একজন কংগ্রেস দাঁড় করিয়ে দিয়েছে ছাত্রনেতা। এখানে কংগ্রেস জিতবে? এখানে কংগ্রেসের কোনো সংগঠন আছে? একা কুম্ভ অসিত মিত্র ছাড়া, যিনি আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন,
আর কোনো সংগঠন আছে? কেউ চেনে কাউকে এখানে? কংগ্রেসের দুটো চারটে লোক আছে প্রত্যেকটা বুথে, এখানে আপনারা কংগ্রেসকে ছেড়ে দিলেন। কংগ্রেসও তো হারবে, সিপিএম আর একটু বেশি ভোট পেত নয়? সিপিএমও হারত। একটা ক্যান্ডিডেট নেই আপনাদের উলবেড়েতে, একটা ভালো ক্যান্ডিডেট দেওয়ার মতো ক্যান্ডিডেট নেই। গৌতম পুরকায়েত ছিল তো। আর এই হাওড়া জেলা থেকে সিপিএমটাকে তুলে দিয়ে গেছে শ্রীদীপ ভট্টাচার্য, মার্ক্সীয় পণ্ডিত, বিরাট পণ্ডিত, কিন্তু কোনো জনসংযোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কথা বলেন না, এলাকার মানুষ কেউ চেনেন না। তার আমলেই, তিনি যখন জেলা সম্পাদক, তার আমলেই হাওড়া জেলার 16টা বিধানসভা আসন সিপিএম হেরেছে বিধানসভায়। তারপরে তার প্রমোশন হয়ে আস্তে আস্তে তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীতে, কেন্দ্রীয় কমিটিতে, সব জায়গায় চলে গেলেন। কেন? বিপ্লব মজুমদার, তাকেও তো উলবেড়ে থেকে দাঁড় করানো যেত। এখানকার আর একজন আছেন পরেশ পাল, সব জেলা কমিটির বড় বড় তাবড় সব একবারে বিরাট বিরাট বিপ্লবী, তারা কোথায় গেলেন? গর্তে ঢুকে পড়লেন কেন সব? একটা ক্যান্ডিডেট নেই। আরে একটা ভালো ক্যান্ডিডেট দিলে তবে তো এখানে সংগঠন তৈরি হবে তাকে কেন্দ্র করে। সায়নকে, তমলুকে দাঁড় করালেন কেন? নদীর এপারেই তো আমাদের উলবেড়ে কেন্দ্র, এপারেও তো দাঁড় করানো যেত অ্যাডভোকেট সায়ন ব্যানার্জিকে। আর বিজেপিরও বলিহারি যাই, বিজেপি একটা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, তো কোনোদিন নামই শুনিনি। দুটো নাম, দুটো টাইটেল, অরুণ উদয় পাল চৌধুরী, দুটো নাম, দুটো টাইটেল। কোত্থেকে জোগাড় করে এনেছে একটা অরুণ উদয় পাল চৌধুরী? বিশাল বড় একটা নাম, কেউ চেনেন না। কোনো দিন টিভিতে, খবরের কাগজে আমি নামও শুনিনি, দেখিও নি, কেউ জানে না। একটা পরিচিত মুখ যাকে টিভিতে, খবরের কাগজে সবসময় দেখা যায়, বা এই যে একটা স্টার মুখ, এইরকম ক্যান্ডিডেট দিলে কি হয়? লোকসভা কেন্দ্রটা একটু প্রচার পায়, একটু প্রচারের আলোয় আসে, সব বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো আসে, এই এলাকার সমস্যাগুলো সাধারণ মানুষ তুলে ধরতে পারে। এই জন্যেই তো উলবেড়ে লোকসভা কেন্দ্র আপনারা কংগ্রেসকে ছেড়ে দিলেন। আর একটা লোক সিপিআইএম পার্টিটাকে এই হাওড়া জেলায়, বিশেষ করে আমাদের এই বাগনান আমতা অঞ্চলে, কল্যাণপুর অঞ্চলে শেষ করে দিয়ে গেছে। তার নাম মহামহিম রবীন্দ্রনাথ মিত্র। চলে যান তার বাড়ি মুক্তিরাজ ভবনে, লুঙ্গি পরে বসে আছেন, দেখা হয়ে যাবে। কি বলবো আর, যত কম বলা যায় ততই ভালো এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র নিয়ে। প্রত্যাশাটা সত্যিই বামেদের কাছ থেকে ছিল। এখনও মনে প্রাণে চাই যে বিজেপি তৃণমূলের বাইনারি বন্ধ হোক এবং ভালো ভালো লোকেরা জিতে সংসদে যান, যারা সত্যি মানুষের নিত্যদিনের যে সমস্যা, আশু রাজনৈতিক প্রশ্ন, যেগুলো তারা সংসদে সোচ্চার হয়ে তুলবেন। আর বামপন্থীদের কাছে অনুরোধ করব, আপনারা অনেক দিন হয়ে গেছে, আপনারা এবারে একটু ন্যাকাপনা ছাড়ুন, আপনারা সত্যি কথা দৃঢ়ভাবে বলুন, এবং বলুন, হয় বলুন আপনারা বিপ্লবী দল, আপনারা এখনও কমিউনিস্ট আদর্শে অবিচল, ওইসব কৌশলগত কারণে করেছি, অমুক করেছি, তমুক করেছি, ওইসব বলি ঝাড়বেন না। স্পষ্ট করে বলুন যে আমরা একটা বিপ্লবী দল, কিন্তু এখন আমরা আমাদের বিপ্লবী সত্তা বিসর্জন দিয়েছি। কয়েকটা আসনে ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষ, তারা তাদের মধ্যে এখনও বিপ্লবী সত্তা আছেন, তাই তারা লড়াই দিচ্ছেন, কিন্তু পার্টিগতভাবে আমাদের বিপ্লবী সত্তা আমরা বিসর্জন দিয়েছি। আমরা ভারতবর্ষের আর 5টা বুর্জোয়া, পেটি বুর্জোয়া দলের মতোই। এই কথাটা বলে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাহলে আর এই নীতি নৈতিকতা আদর্শ নিয়ে কেউ প্রশ্ন তোলে না। হ্যাঁ, অবশ্যই অন্যান্য আর 5টা ভারতবর্ষের রাজনৈতিক দলের থেকে আপনাদের দলে দুর্নীতির প্রশ্নে, নীতি নৈতিকতার প্রশ্নে, আদর্শ নিষ্ঠতার প্রশ্নে আপনারা অনেক এগিয়ে, অন্যরা আপনাদের থেকে অনেক পিছিয়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই জন্যে এখনও মনে প্রাণে বিপ্লবী বামপন্থী সত্তা বাঁচিয়ে আমিও রেখেছি মনের মধ্যে। এখনও বহু শিক্ষিত সচেতন মানুষ, তারা বাম মনোভাবাপন্ন। এবার এইটা একটা আপনাদের ভুল হয়, বাম মনোভাবাপন্ন মানেই কিন্তু সিপিএম নয়। বামপন্থী কমিউনিস্ট ইজ ইকুয়াল টু সিপিআইএম। আপনাদের মধ্যে বিপ্লবী চরিত্র দেখেছি বলেই সিপিএমকে সমর্থন করি। আমি সিপিএম বলে আমি বামপন্থী নয়, আমি বামপন্থী বলে সিপিআইএম। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের অনেক সময় অতিবাহিত করলাম। সামনে ভোট, আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন,
সমস্ত খবর আপনাদের একদম মুঠোর মধ্যে চলে আসছে। অতএব উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে আমার একটা আলাদা অনুরোধ থাকবে, যেহেতু আমিও ওই কেন্দ্রের ভোটার। খুব বিচার বিবেচনা করে ভোট দেবেন, জানি আপনাদের বিচার বিবেচনা আছে। আর যে যে কথাগুলো বললাম, এই আশু রাজনৈতিক প্রশ্নগুলো যে দল বা যারা বা যে প্রার্থী আপনাদের সামনে তুলে ধরছে তাদেরকেই সংসদে পাঠানোর অনুরোধ করব। নমস্কার, ধন্যবাদ।